ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির হামলা ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় ৩ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে হামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। এদিকে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার দুপুরের দিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা করে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা। ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং ভাঙচুর চালিয়েছে কিছু উগ্রবাদী ভারতীয়। তারা হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা ছিঁড়ে ফেলে। স্থানীয় সময় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির মিছিলটি। বিক্ষোভ মিছিলে বিএনপি কেন্দ্রীয় ও মহানগর নেতাদের পাশাপাশি সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে অভিযোগ করে মিছিলে অংশ নেয়া বিএনপি নেতারা বলেন, দেশটি বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি দিচ্ছে। জনগণকে সাথে নিয়ে বিএনপি দেশি বিদেশি সব চক্রান্ত মোকাবেলা করবে বলেও জানান তারা। বাংলাদেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান করেছে ভারত, এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে দেশটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত এবং এরই অংশ হিসেবে কিছু ধর্মীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে উল্টো নাটক করছে। এই অবস্থায় কূটনীতিকদের নিরাপত্তার জন্য অন্তর্বর্তী সরকারের শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা চাওয়ার পরামর্শ দেন তিনি। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তারা তাদের একেবারে সেই পুরনো ডক্ট্রিন অনুযায়ী পরিকল্পিত আগ্রাসনের পথেই তারা হাঁটতে চায়। বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান, এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করুন। আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে সন্ত্রাসী হিন্দুত্ববাদীদের হামলা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে সার্বভৌমত্ব আন্দোলন নামের একটি সংগঠন। হামলার দায়ে ভারত সরকার এড়িয়ে যাওয়ায় তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের শাস্তি ও বিচারের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি। সার্বভৌমত্ব আন্দোলনের নেতারা বলেন, বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। শেখ হাসিনার সরকার বিগত দিনে ধর্মকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে অভিযোগ করে সংগঠনটি বলছে, এখনো ভারতে বসে হাসিনা একই কাজ করার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের বিষয়ে বাড়াবাড়ি করলে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি জানায় সংগঠনটি। ভারত অবন্ধুত্ব সুলভ আচরণ করছে জানিয়ে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ামুখী হবে না। দুপুরে চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ভারতের গণমাধ্যম যা করছে তারও সমালোচনা করেন উপদেষ্টা। তিনি আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি প্রসঙ্গে বলেন, আগে যা অনিয়ম চুরি হয়েছে সেগুলো এখন আর জাল দিয়েও ধরে আনা যাবে না। পদ্মা মেঘনা নদীতে যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে তার হুঁশিয়ারিও দেন উপদেষ্টা। বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন যদি এই ধরনের প্রচার করতে থাকে আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে, নিরাপত্তার উপরে, যা করছেন তা নিজের দেশে করছেন। দয়া করে এগুলো করবেন না। আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই।
চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি আজ হয়নি। আসামি পক্ষে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় মামলার পরবর্তী তারিখ 2 জানুয়ারি ধার্য করেছেন মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম। কারা অভ্যন্তরীণ আসামি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের বিষয়কে কেন্দ্র করে সকাল থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আইনজীবীরা। এ সময় তারা গত 26 নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘটিত সব ঘটনায় চিন্ময়কে আসামি করার দাবি সহ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত বিচার দাবি করেন। এদিকে বেলা 11টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানির জন্য আসামি পক্ষে কেউ উপস্থিত না থাকায় পরবর্তী তারিখ ধার্য হয় বলে জানান আইনজীবীরা। আমরা রাষ্ট্রপক্ষের যারা আছেন থানা এবং পুলিশ, বিশেষ করে আমরা সরকারের কাছে অনুরোধ করব যে চিন্ময় দাসের জন্য চট্টগ্রাম আদালতে বেশ কয়েকটি ঘটনা হয়েছে। সর্বশেষ আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। আমরা মনে করি প্রতিটি হত্যা মামলার সাথে চিন্ময় দাসের ইন্ধন রয়েছেন, তার সহযোগিতা রয়েছে, তার নির্দেশ রয়েছে, অবশ্যই তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান 89.5% মানুষ। কেমন পুলিশ চায় শীর্ষক পুলিশ সংস্কার কমিশন পরিচালিত জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার জরিপের ফলাফল প্রকাশ করে পুলিশ সংস্কার কমিশন। জরিপের ফলাফল বলছে ভুয়া এবং গায়েবী মামলা চান না জরিপে অংশ নেয়া 95% মানুষ। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে পুলিশের দুর্নীতি বন্ধ চান 77.9% মানুষ। পাশাপাশি গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত মানবাধিকার লঙ্ঘনকারী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনার পক্ষে 74.9% মানুষ মতামত দিয়েছে। পুলিশ সংস্কার কমিশন সর্বসাধারণের মূল্যবান মতামত জানতে কেমন পুলিশ চায় শিরোনামে জনমত জরিপ পরিচালনা করে। ফ্যাসিস্ট সরকার উৎখাতের পর থেকে ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ এক ফেসবুক পোস্টে তিনি এমন অভিযোগ করেন। এর বাইরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশের ঘৃণার ব্যবহার বাংলাদেশ ভারত সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন তৈরি করবে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দাও জানানো হয়েছে এই বিবৃতিতে। বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা জেনেভা কনভেনশনে সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে এই হামলা পূর্ব পরিকল্পিত বলেও ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। সংবিধান সংস্কার নয়, পুনর্লিখনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সেই সাথে সংসদের মেয়াদ 4 বছর করার দাবি জানিয়েছে সংগঠনটি। সকালে সংসদ ভবন ক্যাবিনেটে সংবিধান প্রস্তাবনা পেশ ও মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন। বলেন, সংবিধান সংস্কারে গণপরিষদ গঠন করার পাশাপাশি গণভোটের বিধান রাখতে হবে। একই সাথে রাষ্ট্রপতি পদে পরপর 2 বার থাকতে পারবে না বলে দাবি করেন নেতারা। এ সময় সংবিধান সংস্কার কমিশনকে 69 দফা প্রস্তাবনা জমা দেয় নাগরিক কমিটি। রাজনৈতিক বন্দোবস্ত এই লক্ষ্যকে সামনে নিয়ে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল, সে অভ্যুত্থান এখনো পর্যন্ত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমরা মনে করি সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে নতুন একটি সংবিধান প্রয়োজন। পতিত আওয়ামী শাসনামলে দেশে হওয়া সব হয়রানিমূলক মামলার তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য চাওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2009 সালে 6 জানুয়ারি থেকে 2024 সালে 5 আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে বিশেষ করে 2014, 2018 এবং 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়, যা অনেক ক্ষেত্রে গায়েবী মামলা নামে পরিচিত। এসব মামলা সংক্রান্ত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মামলা তালিকা পাওয়ার পর পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করবে মন্ত্রণালয়। সামরিক চেতনা বোধকে সমুন্নত রেখে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 87তম BMA দীর্ঘমেয়াদী ও 59 BMA স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে পৌঁছান সেনাপ্রধান। শুরুতেই তিনি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। তারপর পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন। এবার সব বিষয়ে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য সোর্ড অফ অনার অর্জন করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আবদুল্লাহ আল আরাফাত। প্রধান অতিথির বক্তব্যে কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান তিনি। বলেন, মাতৃভূমি স্বাধীনতা রক্ষা সৈনিকের প্রথম এবং প্রধান কাজ। নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠ, কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। চট্টগ্রামে লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরে ট্রাক চাপার মামলায় দুইজনকে 2 দিন করে রিমান্ডে দিয়েছে আদালত। এরা দুজন বাবা ছেলে। সকালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদ হকের আদালতে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ট্রাক চালক ও হেলপারকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত 27 নভেম্বর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুন্টি ইউনিয়নে হাজি রাস্তা মোড়ে হাসনাত ও সার্জিসের গাড়িবহরে চাপা দেয় একটি ট্রাক। পরের দিন ক্ষতিগ্রস্ত গাড়ি চালক আহমদ নেওয়াজ লোহাগড়া থানায় বাদী হয়ে মামলা করে। গ্যাস সংকটে 10 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানা। দীর্ঘদিন বন্ধ থাকলে মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি মেরামত শেষে ফের কারখানাটি চালু করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এতে স্থায়ীভাবে কারখানা বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও কারখানা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে অন্তত 4000 কর্মজীবী মানুষ। জামালপুর প্রতিনিধি আসমাউন আসিফের পাঠানো রিপোর্ট। দৈনিক 1700 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে 1991 সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে জামালপুরের যমুনা সার কারখানা। জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের 21 জেলার কৃষকদের কাছে সার সরবরাহ করে যমুনা সার কারখানা। নিরবচ্ছিন্ন সার উৎপাদনের জন্য কারখানায় দৈনিক 42 থেকে 43 PSI গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু বেশ কয়েক বছর ধরে গ্যাসের চাপ, স্বল্পতা এবং কারখানার বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে 10 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে যমুনায় ইউরিয়া উৎপাদন। সবাই এই যমুনা সারের উপরে নির্ভরশীল। এই সার কারখানাটা বন্ধ থাকার কারণে অনেক কৃষকের ক্ষতি হচ্ছে। এই 10 মাস যাবত 1 টাকা কামাই নাই, 1 টাকা ইনকাম নাই। এরকম ভাবে আরো কিছুদিন বন্ধ থাকে তাহলে এই ফ্যাক্টরিটা একবার অচল বন্ধ হয়ে যাবে, এটা চালু করা সম্ভব হবে না। এই অবস্থা আরও দীর্ঘস্থায়ী হলে কারখানাটির অধিকাংশ যন্ত্রাংশই অকেজ হয়ে পড়বে। নষ্ট যন্ত্রাংশ পুনরায় স্থাপন করতে সরকারের ব্যয় হবে কয়েকশো কোটি টাকা। এদিকে কারখানাটি দীর্ঘদিন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে কারখানার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্তত 4000 কর্মজীবী মানুষ। আমাদের এই ফ্যাক্টরিতে এটা মজুত করে আবার এই সার এখান থেকে ডেলিভারি দিতেছে বিভিন্ন জেলায়। যমুনা সার দিয়ে যে উপকৃত হয় কম লাগে, এই সারটা বেশি লাগে, কৃষকও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী জানান, দীর্ঘদিন বন্ধ থাকলে প্লান্ট প্রিজার্ভেশন করা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে অনেক যন্ত্রাংশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কবে গ্যাস পাবো এই বিষয়ে আমাদের কাছে কোনো দিক নির্দেশনা নেই। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়গুলো অবগত আছেন, ওনারাই ভালো বলতে পারবেন যে আমাদের কবে আমরা চালাতে পারবো বা উৎপাদন যেতে পারবো। সার উৎপাদন বন্ধ থাকলে ব্যাহত হবে কৃষি আবাদ। তাই স্থায়ীভাবে বন্ধের শঙ্কায় থাকা যমুনা সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করে দ্রুত চালু করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। NTV নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে নানা আয়োজনে সাভারে পালিত হচ্ছে 33তম আন্তর্জাতিক ও 26তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এবারে প্রতিপাদ্য অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। দিবসটি উপলক্ষে দুপুরে পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র CRPতে আয়োজন করা হয় আলোচনা সভার। প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন CRPর প্রতিষ্ঠাতা ডক্টর ভ্যালেরি এ টেইলর। এর আগে সকালে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির উদ্বোধন করেন CRPর নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সোহরাব।
ভারতে ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ। আদানি গ্রুপের কাছে বিদ্যুৎ ক্রয় বাবদ বিপুল পরিমাণ বকেয়া অর্থ জমেছে বাংলাদেশের। এ কারণে গত 31 অক্টোবর থেকেই বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছিল আদানি গ্রুপ। ধারণা করা হচ্ছে বকেয়া অর্থের বোঝা আরও না বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড জানিয়েছে, শীতের কারণে চাহিদা কমে যাওয়ায় বিদ্যুৎ ক্রয় কমানো হয়েছে। আদানি ছাড়াও ভারতে আরও কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ক্রয় করে বাংলাদেশ। সেসব প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ 9.57 টাকা দরে কেনা হয়। অন্যদিকে আদানি গ্রুপের কাছ থেকে যে বিদ্যুৎ ক্রয় করা হয় তার প্রতি ইউনিটের মূল্য 14.87 টাকা। আড়াই মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় বিয়ের জন্য চাপ দিলে প্রেমিকা শাহিদ ইসলামকে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে এনে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। দুপুরে মুন্সিগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, প্রেমিকা শাহিদা ইসলাম রাফাকে হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালাতে গেলে ইলিশায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে তৌহিদ শেখ তন্ময়কে গ্রেফতার করে ডিবি। আসামির দেওয়া তথ্য অনুযায়ী সোমবার কেরানীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রটি গত 5 অগস্ট ঢাকার ওয়ারি থানা থেকে লুট হওয়া বলেও জানান পুলিশ সুপার। ভোলা জেলা ইলিশাঘাট নামক জায়গা থেকে লঞ্চের কেবিন থেকে আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং সে হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহার করেছিল ওই অস্ত্রটি আমরা কেরানীগঞ্জ থানাধীন এলাকা থেকে অস্ত্রটা উদ্ধার করি। সে আমাদের কাছে ঘটনা সম্বন্ধে বিস্তারিত জবানবন্দি দিয়েছে এবং সে ঘটনা ঘটিয়েছে এটা স্বীকার করেছে। চাঁদপুরে যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব জানান, গত 29 নভেম্বর যাত্রী সেজে কিশোর অটোচালক মহিনের অটোরিকশায় ঘোরাঘুরি শেষে নির্জন স্থানে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা। হত্যার ঘটনায় 1 ডিসেম্বর থানায় মামলা দায়ের হলে আসামি মোহাম্মদ রাব্বিকে গ্রেফতার করে পুলিশ। তার তথ্যের ভিত্তিতে 2 ডিসেম্বরে অভিযান চালিয়ে আসামি জসিম এবং ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। রংপুর নগরী প্রেস ক্লাব মার্কেটের কয়েকটি মোবাইলের দোকানে চুরি হয়েছে। এসব দোকান থেকে কয়েক কোটি টাকার মোবাইল ফোন এবং বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছে দোকান মালিকরা। নগরীর প্রেস ক্লাব মার্কেটের 3য় তলায় অবস্থিত মোবাইল মার্কেটে সকাল 9টার পর 60টি দোকানে এই চুরি সংঘটিত হয় বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। দোকান মালিকরা এসে তাদের দোকানের তালা ভাঙা দেখে পুলিশকে খবর দেয়। দিনের বেলায় এ ধরনের চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পটুয়াখালীতে আন্তজেলা ডাকাত দলের 6 সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সকালে সদর উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের ডাকাত দলের সদস্য কাশেমের বাড়ি থেকে তাদের আটক করে স্থানীয়রা, পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার ভোরে গামুরতলা এলাকার রাসেল হাওলাদার নামে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটে নেয়। সাভারে 5 শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস। সকালে সাভারে হেমায়তপুর এলাকায় এই অভিযান শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। দিনব্যাপী অভিযানে 5 শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ফাইজা ওয়াশিং প্ল্যান্টকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। রাঙামাটি পৌরসভা কার্যালয়ের খেলার মাঠ উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে পৌরসভার প্রধান ফটকের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভার এই খোলা স্থানটিতে এলাকা সহ আশেপাশে শিশুরা খেলাধুলা করে থাকে। পৌরসভার প্রশাসক জনগুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে জনবিরোধী কাজে লিপ্ত হয়েছেন। এই ধরনের কাজ থেকে পৌর প্রশাসক যদি সরে না আসেন তাহলে কঠোর আন্দোলন করতে বাধ্য হবে বলে জানায় এলাকাবাসী। এদিকে দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জে 100 বছরের খেলার মাঠ এবং ঈদগাহ মাঠ রক্ষায় ঝাড়ু হাতে রাস্তায় মানববন্ধন করেছে এলাকার শত শত নারী পুরুষ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বিকেলে হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। পরে তিনি বলেন, ভারত পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে ভারতীয়রা। এই ঘটনার প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে হাজির হয়ে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেন হাইকমিশনার। বৈঠক শেষে তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তার দেশ। Multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. As we are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. প্রণয় ভার্মা জানান, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলা উপ হাইকমিশনের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে একটি বিষয়কে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি। Positive developments that have taken place in our relationship in the last few months, whether it is trade, it is power transmission, supply of essential commodities, we have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. ভারতীয় হাইকমিশনারকে তলবের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা গণমাধ্যমের সাথে কথা বলেননি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ও ভারতীয় গণমাধ্যমে চলমান মিথ্যা প্রচারণা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়। এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। আগরতলার ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতাদের পাশাপাশি সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান করেছে। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তারা তাদের একেবারে সেই পুরনো ডক্ট্রিন অনুযায়ী পরিকল্পিত আগ্রাসনের পথেই তারা হাঁটতে চায়। বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালায়। রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জাতীয় নাগরিক কমিটি। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করছে অভিযোগ করে বিক্ষোভকারীরা বলেন, সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি দিচ্ছে ভারত। বিভেদ ঘটাতে আসেন বাংলাদেশের মানুষ এই ধরনের ধর্মীয় উস্কানিতে পা দেবে না। ঐক্যবদ্ধভাবে আমার দেশের মানুষের অধিকার এবং বিশ্বের দরবারে আমাদের অধিকার আদায় করে নেন। আপনারা চাইলেন আর ডেপুটি হাই কমিশনে একটা হামলা করলেন। আপনারা চাইলেন হোটেলগুলোতে বাংলাদেশি পর্যটকদের ঢোকা বন্ধ করে দিবেন। এটা কোনো ছেলে খেলা না এবং এটা কোনো বন্ধু রাষ্ট্রের কোনো উদাহরণ হইতে পারে না। বাইতুল মোকাররম মসজিদ এলাকায় প্রতিবাদ সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বক্তারা বলেন, ভারতের আধিপত্যবাদী আচরণ মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই, ওরা যদি আমাদের হাইকমিশনারদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমরা প্রত্যাহার করে নিয়ে আসুন। আর ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে। ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ও আগ্রাসনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সার্বভৌমত্ব আন্দোলন নামের একটি সংগঠন। বলা হয়, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় ঢাকার বারিধারা কূটনৈতিক এলাকা, যেখানে ভারতীয় হাইকমিশনের অবস্থান, সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ছাড়াও সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। এদিকে সীমান্তের ওপারে বাংলাদেশের যাত্রীরা হয়রানির শিকার হয়ে দেশে ফিরছেন বলে অভিযোগ উঠেছে। তারা জানান, গতকাল থেকেই আগরতলায় হোটেলে ভাড়া না পেয়ে
বিপাকে পড়েন। বাধ্য হয়ে প্রয়োজনীয় কাজ না সেরেই দেশে ফিরছেন বাংলাদেশি যাত্রীরা। হাসপাতালে চিকিৎসা নিতে, মার্কেটে কেনাকাটা ও ইমিগ্রেশনেও হয়রানির অভিযোগ করেছেন ভারত ফেরত যাত্রীরা। এদিকে আখাউড়া স্থলবন্দরের ওপারে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনের সড়কে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়েছে ভারতীয়রা। এতে বাংলাদেশি যাত্রীদের ফিরতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তারা। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়াতে দেশীয় ও বিশ্ব গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। ফাহাদ মোহাম্মদের আরও একটি রিপোর্ট। জাতীয় ঐক্যের জন্য প্রধান উপদেষ্টার পদক্ষেপ সম্পর্কে জানাতে মঙ্গলবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ছাত্র সমন্বয়কদের সাথে বসবেন প্রধান উপদেষ্টা। বুধবার রাজনৈতিক দল এবং পরদিন বৃহস্পতিবার ইসলামী দলগুলোর সাথে বসবেন ডক্টর ইউনূস। একটু পরে চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের স্টুডেন্ট লিডারদের সাথে বসবেন। আর আগামীকাল এবং তার পরের দিন, আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন, একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে। এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন, ডায়ালগ হবে আর কি তাদের। প্রেস সচিব বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচারণার জন্য ভারতীয় জনগণের মধ্যে ভুল বার্তা যাচ্ছে, আর এজন্যই তারা এভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। এর জন্য ভারতীয় গণমাধ্যমকে দায়ী করে শফিকুল আলম এর বিরুদ্ধে এগিয়ে আসার জন্য দেশীয় ও বিশ্ব গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। বাংলাদেশকে নিয়ে যে মিস ইনফরমেশনের ক্যাম্পেইন হচ্ছে, তারই কিন্তু এটা রেজাল্ট। ওইখানে এক ধরনের পুরো এইটাকে সামনে রেখে যে বাংলাদেশে এটা এক ধরনের ভয়ানক কিছু একটা হচ্ছে, তাকে রিয়াক্ট করতে যায় এই লোকগুলো। পুরো এটার জন্য আমি দায় চাপাবো ইন্ডিয়ান মিডিয়াকে। আমাদের জাতীয় ঐক্যটা এখানে খুব জরুরি, কারণ আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। প্রেস সচিব আরও বলেন, ভারতের সাথে সুসম্পর্ক অবশ্যই বজায় থাকবে, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার চূড়ান্ত রায় দিলে তাকে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করেন তিনি। বলেন, ভারত এ আইন মানতে বাধ্য থাকবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাসিনার 15 বছরের শাসনামলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন তা পুনর্গঠনের কাজ করছে তার সরকার। নির্বাচন কখন হবে এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রক্রিয়ার ফলাফলের উপর নির্ভর করবে নির্বাচন অনুষ্ঠানের সময়। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ইচ্ছে করেই ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করতে চায়নি অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় এলে এই সমস্যার সমাধান করবে তার দল। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, দুর্নীতি দমনে বিএনপি দুদককে ক্ষমতায়ন করেছিল, অপরদিকে আওয়ামী লীগ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে বিশেষ নিয়ম করে দুর্নীতিকে উৎসাহিত করেছে। বেকারত্ব কমাতে এবং যুগের সাথে মানানসই দক্ষ মানব সম্পদ তৈরিতে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, জনগণের অর্থনৈতিক অধিকার নিশ্চিতে সবার জন্য ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হবে। আমাদের নদী এবং খালগুলো বন্ধ হয়ে গেছে। অল্প বৃষ্টি হলে ভারত ফট করে বর্ষাকালে তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য তারা তাদের ড্যামগুলো ওপেন করে দিয়ে আমাদেরকে ফ্লাডেড করে দেয় পুরা। আবার তাদের যখন প্রয়োজন পানিতে আটকে রেখে তারা নিয়ে যায়, আমাদেরকে পানি দেয় না। ভারত আমাদের বিভিন্ন নদীর পানিগুলার উপরে ড্যাম তৈরি করে তারা নিয়ে যাচ্ছে।
বহু দেন দরবার করে এরা তো আনেই নেই, আগে যারা স্বৈরাচার এরা তো ইচ্ছা করেই আনে নাই। আমাদেরকে এখন এটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে হোক, ইউএনএ হোক, জাতিসংঘ হোক, আমাদেরকে সামনে ইনশাল্লাহ সুযোগ পেলে ফাইট করতে হবে যাতে আমরা আমাদের পানির হিস্সা আনতে পারি। দেশের সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট, বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়, এমন তথ্য উঠে এসেছে সেবা খাতে দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জরিপের প্রতিবেদনে। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, 2023 সালে জাতীয়ভাবে প্রাক্কলিত ঘুষের পরিমাণ 10,902 কোটি টাকা। প্রতিবেদনে জানানো হয়, সেবা পেতে পরিবার প্রতি 5,680 টাকা ঘুষ দিতে হয়েছে। সেবা পেতে প্রায় 71% পরিবার দুর্নীতি ও 50 ভাগের বেশি পরিবার ঘুষের শিকার হয়েছে। বাংলাদেশ ব্যাংকই দেশের সব আর্থিক ব্যাংক সহ আর্থিক খাতকে তাদের খাদের কিনারায় নিয়ে গেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। দেশের 8 বিভাগের 15,500 পরিবারের তথ্য নিয়ে এই জরিপ পরিচালিত হয়। সেবা খাতে যে দুর্নীতি হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে বা সেবা গ্রহীতারা যে অর্থ ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হয়েছে প্রাক্কলিত পরিমাণ 1,46,252 কোটি টাকা। 70.2% উত্তরদাতা কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন। যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের 77.2%-এর মধ্যে ঘুষ না দিলে সেবা খাতে দুর্নীতি শিকার হতে, ঘুষ না দিলে সেবা খাতে সেবা পাওয়া যায় না। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় পুলিশের ভূমিকা ও গণহত্যার বিচার চান 71.5% মানুষ, আর পুলিশকে বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার চান না 89.5%। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কেমন পুলিশ চাই শীর্ষক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। পুলিশ রিফর্ম কমিশনের সদস্যরা বলছেন, জরিপের মতামতের ভিত্তিতে গণহত্যার বিচার ও সংস্কার কার্যক্রমের সুপারিশ করা হবে। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে হাজারেরও বেশি আন্দোলনকারী নিহত হন। আহত হন 30,000-এরও বেশি মানুষ। প্রশিক্ষিত বাহিনী হিসেবে খুনের নেশায় মত্ত পুলিশের বিরুদ্ধে ঘৃণা ও ক্ষোভ সাধারণ মানুষের মনে, যার কারণে এখন পর্যন্ত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারেনি পুলিশ। গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচার ও সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গত 31 অক্টোবর কেমন পুলিশ চাই নিয়ে একটি জরিপ কার্যক্রম শুরু করে পুলিশ সংস্কার কমিশন। জরিপের ফলাফলে দেখা যায়, পুলিশ দুর্নীতি বন্ধ চান 78% মানুষ। একই সঙ্গে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশকে জবাবদিহি ও শাস্তির আওতায় আনার পক্ষে মত দিয়েছেন প্রায় 75% মানুষ। জরিপে 24,442 জন অংশ নেন। অপরাধের ধরন, আলামত, সাক্ষ্য প্রমাণ এবং সাধারণ মানুষের মতামতের ভিত্তিতেই পুলিশ সংস্কারের সুপারিশের কথা জানায় কমিশন। জনবান্ধব, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত, রাজনৈতিক প্রভাবমুক্ত, আইনের প্রতি অনুগত। পুলিশের তরফ থেকেও আমাদের কাছে বিভিন্ন প্রস্তাব এসছে, আমরা সেগুলো যাচাই বাছাই করছি। যাচাই বাছাই করার পরে আমরা কিছু সুপারিশমালা আমরা প্রণয়ন করব এবং সেটা আমাদের রিপোর্টে আমরা দিয়ে দেব আর কি। পুলিশ যাতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পারে সেজন্য প্রশিক্ষণে পরিবর্তন আনার প্রস্তাবও থাকবে বলে জানায় কমিশন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হলো শফিউল আজিমকে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও প্রবাসী শ্রমিকদের নির্যাতনের অভিযোগ ছিল, যা নিয়ে এনটিভিতে সংবাদ সম্প্রচার হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, শফিউল আজিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়, কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগে নতুন মহাপরিচালক হয়েছেন অতিরিক্ত সচিব ASM হুমায়ুন কবির।
গত 21শে মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি থেকে পদোন্নতি দিয়ে শফিউল আজিমকে নির্বাচন কমিশন সচিব করা হয়। বিমানে থাকা অবস্থায় দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রবাসী শ্রমিকদের নির্যাতনের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এনটিভি। এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের প্রধান প্রকৌশলী শহীদুল আফরোজের দুর্নীতি নিয়েও সংবাদ সম্প্রচার হয় এনটিভিতে। তাকেও বাধ্যতামূলক ছুটিতে পাঠায় সরকার। আর্থিক খাত সংস্কারে চলতি অর্থ বছরেই ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ সহ দাতা সংস্থার কাছ থেকে $6 বিলিয়ন পাবার প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সন্ধ্যায় সচিবালয়ে আইএমএফ মিশনের 13 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি। আইএমএফ এর কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ কিস্তিতে $1.15 বিলিয়ন এ মাসেই মিলবে বলেও জানান উপদেষ্টা। শর্ত সাপেক্ষে 7 কিস্তিতে দেওয়া এই ঋণের প্রতি কিস্তি ছাড়ের আগে পর্যালোচনা করছে আইএমএফ। বাকি অর্থ আগামী ফেব্রুয়ারি বা মার্চে ছাড় করা হতে পারে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের আর্থিক খাত সংস্কার কার্যক্রমের সুফল দীর্ঘমেয়াদে পাওয়া যাবে বলেও প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। অনেক কিছু রিফর্ম করতে হয়েছে ব্যাংকিং সেক্টরে, রেভিনিউ সেক্টরে, তবে এইগুলির জন্য ফান্ড লাগবে, তো বাইরের ফান্ড, এবং আমাদের ট্রেড ডেফিসিট যদি হয়, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অবশ্যই ঠিক আছে, সেগুলোর জন্য ফান্ড লাগবে। এগুলো আমরা চাইবো, ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি চেয়েছি। আমরা এক্সপেক্ট করছি সর্বসকলে জানার ওয়াশিংটন ডিসিতে কথা বলে আসি, আবার $6 বিলিয়ন আমরা এক্সট্রা এক্সপেক্ট করছি নেক্সট জুনের মধ্যে। আমরা এক্সপেক্ট করছি ওরা যেটা আসছে মেইনলি এখনকার হলো রেভিনিউ সেক্টরটা দেখার জন্য, প্লাস ফিসক্যাল ডেফিসিট, আমাদের বাজেটের কি টার্গেট হবে, গ্রোথ আর ইনফ্লেশন, এইগুলোর জন্য। দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম এ মাসে অপরিবর্তিত রেখেছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিকেলে বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, গত মাসের মতো ডিসেম্বরেও 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে $1,455 সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করলেও বাজারে নির্ধারিত দামে বিক্রি না হওয়া নিয়ে অভিযোগ রয়েছে। তবে বিইআরসি চেয়ারম্যান বলেন, শিগগিরই জ্বালানি তেলের দাম নির্ধারণের বিধিমালার খসড়া ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া দাম ঠিক রাখতে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনের সহায়তা নেবেন তারা।